ভিক্ষুক সন্ন্যাসী। তিনি হলেন একজন সাধু, যিনি নিঃসন্তান রানীকে ওষুধ দিয়েছিলেন যাতে তার যমজ সন্তান হয়। তিনি শর্ত রাখেন যে দুটি সন্তানের মধ্যে একজনকে তাকে দিতে হবে। দেশের রাজা। তিনি হলেন রাজ্যের শাসনকর্তা। তিনি নিঃসন্তান, তাই তিনি একজন পুত্র চান যে তার রাজ্য ও সম্পত্তির মালিক হবে। দেশের রানী। তিনি হলেন রাজার স্ত্রী। তিনি সন্ন্যাসীর দেওয়া ওষুধ খেয়ে যমজ পুত্রের জন্ম দেন। বড় রাজপুত্র। সে হল রাজার দুজন যমজ ছেলেদের মধ্যে বড়। সে ঘোড়া চড়াতে এবং যুদ্ধে নিপুণ। সে তার ছোট ভাইয়ের কষ্টের কথা ভেবে নিজেই সন্ন্যাসীর সাথে বনে চলে গিয়েছিল। ছোট রাজপুত্র। সে হল রাজার দুজন যমজ ছেলেদের মধ্যে ছোট। সেও তার দাদার মতো ঘোড়া চড়াতে এবং যুদ্ধে নিপুণ। সে তার দাদাকে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া না করে রাক্ষসীর কাছে চলে গিয়েছিল এবং তার দাদার জীবন বাঁচিয়েছিল। রাক্ষসী। সে হল একটি পিশাচিনী, যে রূপ পরিবর্তন করতে পারে। সে হরিণ ও সুন্দরী মহিলাদের রূপ ধরে রাজপুত্রদের নিজের ফাঁদে ফেলে। সে মানুষের নরম মাংস খেতে খুব পছন্দ করে। মাথার খুলিগুলি। এই মাথার খুলিগুলি হল 6টি রাজপুত্রের, যাদের সন্ন্যাসী নিজের সিদ্ধিলাভের জন্য বলি দিয়েছিল। আর এই খুলিগুলি বড় রাজপুত্রকে সন্ন্যাসীকে হত্যা করার উপায় বলে দিয়েছিল। বহুদিন আগের কথা। একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা খুবই দুঃখিত ছিল, কারণ তার কোনো সন্তান ছিল না। তার মনে সর্বদাই একটাই চিন্তা ছিল যে আমি মারা যাওয়ার পর আমার বংশ ও রাজ্যকে কে রক্ষা করবে। হঠাৎ একদিন সেই রাজ্যে এক সন্ন্যাসী এলেন। তিনি সেখানে এসে রাজ্যের মানুষের কাছ থেকে রাজার কষ্টের কথা শুনলেন। একদিন তিনি রাজার কাছে এলেন। তিনি রাজাকে বললেন, আপনার যেহেতু কোনো পুত্র সন্তান নেই, তাই আমি রানীকে একটা ওষুধ দিতে পারি, যেটা খেলে রানীর যমজ সন্তান হবে। কিন্তু আমি ওষুধটা একটা শর্তে দিতে পারি। যদি আপনি ওই 2 পুত্রের মধ্যে একজনকে আমাকে দিয়ে দেন এবং একজনকে আপনার কাছে রাখেন, তবেই আমি ওষুধটা আপনাকে দেব। রাজার কাছে প্রথমে শর্তটা কঠিন বলে মনে হল, কিন্তু পরে তিনি ভাবলেন যে যেহেতু তার বংশ রক্ষা করার জন্য এবং তার বিষয় সম্পত্তি ও রাজ্যের উত্তরাধিকারী হওয়ার জন্য একজন পুত্রের প্রয়োজন, তাই তিনি এই শর্তে রাজি হলেন। এরপর রানী সেই সন্ন্যাসীর দেওয়া ওষুধ খেলেন এবং যথাসময়ে 2 জন পুত্র সন্তানের জন্ম দিলেন। দেখতে দেখতে 5 বছর পেরিয়ে গেল, কিন্তু সন্ন্যাসী তার ভাগ নিতে এলেন না। ফলে রাজা ও রানী ভাবলেন, বুড়ো সন্ন্যাসী হয়তো এত দিনে মারা গেছেন। কিন্তু সন্ন্যাসী আসলে মারা যাননি। তিনি বছর গুনছিলেন এবং সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। এরপর 2 যমজ ভাইদের জন্য একজন শিক্ষাগুরু নিযুক্ত করা হল। তারা ধীরে ধীরে পড়াশোনা, ঘোড়ায় চড়া এবং তীর ধনুক চালানোতে নিপুণ হয়ে উঠল। তারা দুজনেই যেহেতু অসাধারণ সুন্দর ছিল, তাই রাজ্যের সবাই তাদের প্রশংসা করত। এইভাবে দেখতে দেখতে 16 বছর কেটে গেল। এই সময় সেই সন্ন্যাসী আবার ফিরে এলেন তার ভাগ নেওয়ার জন্য। রাজা ও রানী দুজনেই শোকে ভেঙে পড়লেন, কারণ তাদের কাছে 2 জন পুত্রই সমান মূল্যবান। রাজামশাই ভাবলেন, যদি সন্ন্যাসীকে একজন পুত্র না দেওয়া হয়, তাহলে হয়তো তিনি অভিশাপ দিয়ে কেবল আমাদের 2 পুত্রই নয়, সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদ, এমনকি গোটা রাজ্যকেই ধ্বংস করে দেবেন। কিন্তু তাঁরা ঠিক করতে পারছিলেন না যে তাঁরা কাকে সন্ন্যাসীকে দেবেন। 2 রাজপুত্রই একে অপরের খুশির জন্য নিজের খুশি বিসর্জন দিয়ে সন্ন্যাসীর সাথে যেতে রাজি ছিল। অনেক কান্নাকাটি ও তর্কের পর অবশেষে বড় রাজপুত্র
সন্ন্যাসীর সঙ্গে যাবে বলে ঠিক হল। কিন্তু যাওয়ার আগে সে নিজের হাতে রাজপ্রাসাদের উঠানে একটি গাছ লাগিয়ে দিল। আর সে তার মাতাপিতা ও ভাইকে বলল, এই গাছটি হল আমার জীবনের প্রতীক। যখন তোমরা দেখবে গাছটি সবুজ এবং সতেজ আছে, জানবে যে আমিও ভালো আছি। যদি দেখো গাছটির কিছু কিছু জায়গা বিবর্ণ হয়ে গেছে, তখন জানবে আমি বিপদে আছি। আর যখন তোমরা দেখবে পুরো গাছটাই শুকিয়ে গেছে, তখন জানবে যে আমি মারা গেছি। এটি বলার পর রাজপুত্র সন্ন্যাসীর সঙ্গে চলে গেল। যখন সন্ন্যাসী এবং রাজপুত্র বনের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন একটি কুকুরছানা ও একটি বাজ পাখির বাচ্চা রাজপুত্রের সাথে যোগ দিল। এইভাবে চলতে চলতে তারা গভীর বনের মধ্যে একটি কুঁড়ে ঘরে পৌঁছাল। এটি সেই সন্ন্যাসীটিরই কুঁড়ে ঘর ছিল। সেখানে পৌঁছে সন্ন্যাসী রাজপুত্রকে বলল, আজ থেকে তুমি আমার সাথে এই কুটিরেই বাস করবে। তোমার কাজ হল আমার পূজা করার জন্য ফুল তুলে আনা। এখানে তুমি নিজের ইচ্ছা মতো সবই করতে পারবে। যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারো, যা ইচ্ছা ফল খেতে পারো, সামনের ছোট নদী থেকে জল পান করতে পারো। কিন্তু সাবধান, কোনোদিনও উত্তর দিকে যেও না, কারণ ওদিকে গেলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। প্রতিদিন রাজপুত্র ভোরবেলায় ফুল তুলে আনত, আর সেগুলি সন্ন্যাসীকে দিয়ে দিত। তারপর সন্ন্যাসী সারাদিন কোথাও চলে যেতেন, সন্ধ্যা না হওয়া পর্যন্ত ফিরতেন না। এই সময় সে তার দুই সঙ্গী কুকুরছানা ও বাজ পাখিকে সঙ্গে নিয়ে বনের মধ্যে ঘুরে বেড়াত আর হরিণ শিকার করত। একদিন রাজপুত্র তার ধনুক দিয়ে একটি পুরুষ হরিণকে আঘাত করল, কিন্তু হরিণটি ছুটে উত্তর দিকে পালিয়ে গেল। রাজপুত্র সন্ন্যাসীর কথা ভুলে গিয়ে হরিণের পিছু পিছু ছুটতে লাগল, আর শেষে একটি সুন্দর বাড়ির ভেতরে প্রবেশ করল। কিন্তু ভেতরে রাজপুত্র সেই হরিণকে না দেখতে পেয়ে একটি খুবই সুন্দরী যুবতী মহিলা দেখতে পেল, যে ঘরের মধ্যে একাই পাশা খেলছিল। সেই মহিলাটিকে দেখে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে গেল। সেই সুন্দরী মহিলাটি তখন রাজপুত্রকে পাশা খেলার জন্য আমন্ত্রণ জানাল। কিন্তু পাশা খেলায় যেহেতু কিছু বাজি রাখতে হয়, তাই মহিলাটি বলল, এই পাশা খেলায় যদি তুমি হেরে যাও, তাহলে এই কুকুরছানা ও বাজ পাখির বাচ্চাটি আমাকে দিতে হবে। আর যদি তুমি জয়লাভ করো, তাহলে আমি তোমাকে এদের মতো দেখতে হুবহু আরও দুটি সঙ্গী দেব। পাশা খেলায় রাজপুত্র প্রথম দুইবারই হেরে গেল আর নিজের সঙ্গীদের হারাল। আর সেই মহিলা তাদের একটি কাঠের বাক্সে বন্দি করে রাখল। এরপর রাজপুত্র তৃতীয়বারের জন্য খেলতে চাইল। তখন মহিলাটি বলল, এবারেও যদি তুমি হেরে যাও, তাহলে তুমি আমার হয়ে যাবে, আর আমি তোমার সাথে যা খুশি করতে পারি। কিন্তু তুমি যদি জিতে যাও, তাহলে তোমার মতো দেখতে হুবহু একজনকে তোমার সামনে হাজির করব। কিন্তু মহিলাটি তৃতীয়বারেও জয়লাভ করল, তাই সে রাজপুত্রকে সেই বাক্সের মধ্যে বন্দি করে রাখল। সেই সুন্দরী মহিলাটি আসলে এক রাক্ষসী ছিল, যে মানুষের মাংস খেত। সে যেহেতু সেদিনের খাবার খেয়ে নিয়েছিল, তাই সে রাজপুত্রকে পরের দিন খাবে বলে রেখে দিল। এদিকে রাজমহলে হাহাকার শুরু হয়ে গেল, কারণ যে গাছটি বড় রাজপুত্র লাগিয়ে গিয়েছিল, সেটি এতদিন পর্যন্ত সতেজ ও সবুজ ছিল। কিন্তু আজকে সেই পাতাগুলো ফ্যাকাশে হতে শুরু করেছে। বড় দাদা কোনো বিপদে আছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছোট রাজপুত্র তাদের আস্তাবলের সবথেকে দ্রুততম ঘোড়াটি নিয়ে চলে গেল তার দাদাকে বাঁচাতে। কিন্তু যাওয়ার আগে সেও তার দাদার মতো তার জীবনের প্রতীক হিসাবে একটি গাছ লাগিয়ে গেল। যাওয়ার পথে ছোট রাজপুত্রের সাথে সেই কুকুরছানার ও বাজ পাখির ভাই বোনের সঙ্গে দেখা হল। তারা ছোট রাজপুত্রকে বড় রাজপুত্র ভেবে তার সাথে চলতে শুরু করল। সন্ন্যাসীর কুটিরে পৌঁছে ছোট রাজপুত্র সেখানে সন্ন্যাসী বা তার দাদা কাউকেই দেখতে পেল না। কি করবে বুঝতে না পেরে সে কুটিরে বসে থাকল। অবশেষে সন্ধ্যায় সন্ন্যাসী সেখানে উপস্থিত হল। সে ছোট রাজপুত্রকে বলল, আমি তোমাকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। আমি তোমার দাদাকে উত্তর দিকে যেতে মানা করেছিলাম, কিন্তু সে আমার কথা না শুনে উত্তর দিকে চলে গেছে। সেখানে একজন রাক্ষসী বাস করে। সে হয়তো এতক্ষণে তাকে খেয়ে ফেলেছে।
এই কথা শুনে ছোট রাজপুত্র সঙ্গে সঙ্গে উত্তর দিকে গেল। সেখানে সে একটি হরিণকে দেখতে পেল। সেই হরিণকে সেও তার দাদার মতো তীর দিয়ে মারল, কিন্তু হরিণটি পাশের একটি ঘরে ঢুকল। হরিণের পিছু পিছু সেও সেই ঘরে প্রবেশ করল, আর সেখানে গিয়ে সেও একটি সুন্দরী মহিলা দেখতে পেল। সেই সন্ন্যাসীর কথা মতো ছোট রাজপুত্র বুঝতে পেরে গেল যে এই মহিলা রাক্ষসী ছাড়া আর কেউ নয়। সেই মহিলা ছোট রাজপুত্রকেও পাশা খেলার জন্য আমন্ত্রণ জানাল, আর ছোট রাজপুত্র সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। রাজপুত্র রাক্ষসীর সামনে শর্ত রাখল, আমি যদি জিতে যাই তাহলে আমি সেই কুকুরছানা, বাজপাখি এবং আমার দাদাকে ফিরে পাব। পাশা খেলায় ছোট রাজপুত্র 3 বারেই জয়লাভ করল, আর একে একে কুকুরছানা, বাজপাখি ও তার দাদাকে ফিরে পেল। এরপর 2 রাজপুত্র মিলে সেই রাক্ষসীকে হত্যা করতে গেল। তখন রাক্ষসী তাদের বলল, দাঁড়াও, আমাকে হত্যা করো না। তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদের একটা গোপন কথা বলবো, যা বড় রাজপুত্রের জীবন বাঁচাবে। ঠিক আছে, বলো তাহলে কি বলতে চাও। আমি তোমাকে মারব না। আসলে সেই সন্ন্যাসী হল মা কালীর উপাসক। সে মা কালীর সামনে নরবলি দিয়ে মাকে তুষ্ট করে। সে এর মধ্যে 6টি মানুষের বলি দিয়েছে, আর বড় রাজপুত্র হল তার 7ম এবং অন্তিম বলি। আর এই বলি দিতে পারলে সে চরম সিদ্ধি লাভ করবে। তোমার কথাতে আমরা বিশ্বাস করব কেন? তুমি তো বাঁচার জন্য মিথ্যা কথাও বলতে পারো। এখান থেকে কিছু দূরে একটি মা কালীর মন্দির আছে। সেখানে সন্ন্যাসী মায়ের বেদিতে যে 6টি বলি দিয়েছে তাদের খুলিগুলি মন্দিরের কুলুঙ্গিতে রাখা আছে। আমার কথায় বিশ্বাস না থাকলে দেখে আসতে পারো। বড় রাজপুত্র মন্দিরের ভেতরে প্রবেশ করল, আর কুলুঙ্গিতে গিয়ে 6টি মানুষের মাথার খুলি দেখতে পেল, যারা তাকে দেখে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করল। এই ভয়ানক শব্দে ও দৃশ্য দেখে ভয়ে ভয়ে বড় রাজপুত্র তাদের জিজ্ঞেস করল, তোমরা এইভাবে আমাকে দেখে হাসছ কেন? আমরা হাসছি কারণ আমাদের দলে আরেকজন যোগ দিতে চলেছে। 6টি খুলির মধ্যে একটি খুলি তখন বলল, শুনুন রাজপুত্র, কয়েকদিন পরেই সন্ন্যাসীর পূজা সম্পন্ন হবে, আর সে আপনাকে এখানে নিয়ে আসবে বলি দেওয়ার জন্য। কিন্তু এর থেকে বাঁচার একটি উপায় আছে। আপনি যদি এটি করতে পারেন তাহলে আপনিও বাঁচবেন, আর আমরাও উদ্ধার পাব। সেটি কি উপায় আমাকে বলুন। আমি কথা দিচ্ছি আমার সাধ্যমতো আমি আপনাদের সাহায্য করব। তাহলে শুনুন, যখন সন্ন্যাসী আপনাকে এখানে নিয়ে এসে মায়ের সামনে মাথা নত করে প্রণাম করতে বলবেন, তখন আপনি তাকে বলবেন, আমি তো রাজার ছেলে, তাই আমি প্রণাম কিভাবে করতে হয় জানি না। আপনি আমাকে একবার প্রণাম করে দেখিয়ে দেন, আর তিনি যখন প্রণাম করতে যাবেন সেই সময় আপনি তলোয়ার দিয়ে তার মুন্ডু কেটে ফেলবেন। বড় রাজপুত্র মাথার খুলিগুলিকে ধন্যবাদ জানিয়ে তার ছোট ভাইয়ের সাথে সন্ন্যাসীর কুটিরে গেল। কয়েকদিন পর যখন সন্ন্যাসীর সাধনা শেষ হল, তখন সে বড় রাজপুত্রকে সঙ্গে নিয়ে কালীমাতার মন্দিরে গেল। ছোট রাজপুত্র তাদের সাথে গেল, কিন্তু তার ভেতরে প্রবেশ করা নিষেধ ছিল, তাই সে মন্দিরের বাইরেই দাঁড়িয়ে থাকল। সন্ন্যাসী মা কালীর সামনে গিয়ে দাঁড়াল এবং রাজপুত্রকে বলল, নাও এবার মায়ের সামনে মাথা নত করে প্রণাম করো। আমি তো একজন রাজার ছেলে, তাই আমি কোনোদিনও কারো সামনে মাথা নত করে প্রণাম করিনি, তাই আমি জানি না কিভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়। আপনি দয়া করে আমাকে দেখিয়ে দিন, তারপর আমি সেটা অনুকরণ করব। তাই সন্ন্যাসী মাথা নত করে মাকে প্রণাম করতে লাগল। সেই সময় বড় রাজপুত্র তলোয়ার দিয়ে সন্ন্যাসীর মুন্ডু কেটে ফেলল, আর মুন্ডুগুলি জোরে জোরে হেসে উঠল। আর দেবী রাজপুত্রের উপর খুশি হলেন আর তাকে চরম সিদ্ধির পুণ্য প্রদান করলেন, যা সন্ন্যাসী অর্জন করার চেষ্টা করছিলেন। মাথার খুলিগুলি আবার তাদের নিজের নিজের দেহের সাথে জুড়ে গেল, আর পুনরায়
জীবন্ত হয়ে উঠল। আর দুই রাজপুত্র খুশি খুশি তাদের দেশে ফিরে এলো। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুডলো।